দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। গণ অভ্যুত্থানের ১ মাস এই শিরোনামে আমরা কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি যুক্ত আছেন। সরাসরি তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন ডক্টর জুবাইদা নাসরিন, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন আমার সঙ্গে হামজা মাহবুব, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা ডক্টর জুবাইদা নাসরিন আপনার কাছে আসতে চাই। গণ অভ্যুত্থানের ১ মাস হলো, গতকাল শেষ হয়েছে, ১ মাস পূর্তি হয়েছে এবং শহীদি মার্চ হয়েছে। আমরা দেখেছি ছাত্র জনতা একটি স্বপ্ন নিয়ে আসলে আন্দোলনটি, প্রথমে কোটা সংস্কার আন্দোলন, তারপরে আসলে ছাত্র জনতা একীভূত হয়ে গণ অভ্যুত্থান ঘটায় বাংলাদেশে, এবং তার মধ্য দিয়ে একটি সরকারের দীর্ঘদিনের একটি স্বৈরাচারের পতন হয়। সেই স্বপ্নের পথে আমরা কত দূরে এগোচ্ছি? ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই যে গণ অভ্যুত্থান আসলে হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র যে একটি বিষয়কে কেন্দ্র করে, শুধুমাত্র যে কোটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে হয়েছে এমন না। কিন্তু দীর্ঘদিনের যে আপনার আমরা দেখেছি যে ভোটারবিহীন নির্বাচন নিয়ে আপনার যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন না হওয়া এবং সার্বিকভাবে মানুষের মত প্রকাশের অধিকার না থাকা, আপনার বিভিন্ন একটা বিশাল সিন্ডিকেটের কাছে টাকা পয়সা থাকা, এবং মানুষের যে ন্যায্যতা, প্রাপ্যতা এবং গণতান্ত্রিক পরিবেশ না থাকা, সব কিছুর ক্ষোভ কিন্তু এই আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে। তো ১ মাস হয়েছে, আমরা দেখেছি যে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এবং এই বিজয়টির মধ্যে দিয়ে কিন্তু এই আন্দোলনটি কিন্তু অনেকগুলো ম্যান্ডেটকে সামনে এনেছে। শুধুমাত্র যে কোটার অধিকার বা আপনার এক ধরনের চাকরি ক্ষেত্রে সমতার অধিকার কিন্তু তা না। আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থান কিন্তু অনেক বেশি কাঙ্ক্ষিত ছিল নানা প্রেক্ষাপটে। একটি হলো যে আমরা দেখেছি যে যেভাবে নির্বাচনগুলো হয়েছে, একে তো ভোটারবিহীন, মানুষের ভোটের মতো একটা একদম গুরুত্বপূর্ণ একটা গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা হয়েছে, পাশ কাটানো হয়েছে, এবং সবচেয়ে বেশি ইগনোর হয়েছে বাংলাদেশের জনগণ। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি যে একেবারে কিছু কোটারি আপনার দল তৈরি করেছে যেগুলো নির্বাচনকে বৈধতা দিয়েছে। এর পাশাপাশি সেই সময় যখন নির্বাচন নিয়ে যত আন্দোলন হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হামলা করে আপনার গ্রেফতার করে তাদেরকে মত প্রকাশের স্বাধীনতাকে কুণ্ঠিত করা হয়েছে। এখন এই ১ মাসে আসলে কী কী পরিবর্তন হয়েছে এবং কী কী পরিবর্তন আসলে আমরা দেখতে চাই, এই ১ মাসে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা ডায়ালগগুলো করতে পেরেছি। এই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যখন দেখেছি কেমন বিশ্ববিদ্যালয় চাই, কেমন শিক্ষা প্রতিষ্ঠান চাই, কেমন শিক্ষক চাই, এই যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আসলে এই যে একটা চাইয়ের একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ, তো সেগুলো যে একটা বলা যে আমি এটা চাচ্ছি বা আমি বঞ্চিত হয়েছে, আমার প্রতি অন্যায্যতা করা হয়েছে, মানে শিকার হয়েছে আমি, সেগুলো লিখতে পারা, বলতে পারা, একটা ডায়ালগ, একটা আলোচনা, এবং দেখবেন যে প্রতিদিনই বিভিন্ন জায়গায় রকমারি আপনার আলোচনা হচ্ছে। আমি মনে করি একটা দুয়ার খুলেছে গণতান্ত্রিক উপায় আলোচনার। তবে পাশাপাশি আমরা আরও কিছু ধরেন, এটা হয়তো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক দেশে এরকম হয়েছে, আমরাও সেগুলো ফেস করেছি। যেমন মব জাস্টিসকে আমি উল্লেখ করব, সেটা যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন আসে মব জাস্টিসের শিকার হয়েছে। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও যদি আমরা দেখি যে মব জাস্টিস হয়েছে, এবং সেখানে শিক্ষার্থীদের আমরা বারবার বলছি, প্রিয় শিক্ষার্থীরা আপনারা মব জাস্টিস করবেন না। কিন্তু আমাদের এটাও ভাবতে হবে যে এই যে বিগত সরকারের আমলে যে বিশেষ করে হলগুলোতে যে শিক্ষার্থীরা যে ধরনের নির্যাতনের শিকার হয়েছে, তারা কিন্তু যখন জাস্টিস চেয়েছে, হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতি জাস্টিসটা দেখায়নি। তখন বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষকদের প্রতি ছাত্রদের ক্ষোভ তৈরি হয়েছে যে আমরা এখানে এক ধরনের নিপীড়নের শিকার হয়েছি, আমরা এখানে নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমরা একটা বিশেষ দলীয় ক্যাডারদের হাতে বন্দী আছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রধান যে দায়িত্ব নিরাপত্তা সেটা দিতে ব্যর্থ হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এখন যে বিষয়টি কতটুকু করতে পারবো আমরা, মানে আমরা মনে করছি যে বাংলাদেশের জনগণ অবশ্যই যারা এই আন্দোলনের সঙ্গে ছিল কিংবা ছিল না নানা কারণে, আমি তাদেরকেও এই আন্দোলনের অংশীদারিত্ব দিতে চাই। কারণ অনেকে হয়তো রাস্তায় দাঁড়াতে পারেনি, কিন্তু মানসিকভাবে তারা চেয়েছে এরকম একটি অভ্যুত্থান হোক যেখানে তারা তাদের মতো আশা আকাঙ্ক্ষার একটা বাস্তবায়ন দেখতে পাবে। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে দরজাগুলো খুলেছে আলোচনার, আপনার মানে স্থিতিশীলতার, এবং আমি মনে করি যে স্টুডেন্টরা যখন ক্লাসে ফিরে যাবে তারা বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছে, তারা বিভাগীয় সংস্কার চাচ্ছে, এমনি করে ছোটো জায়গায় কিন্তু যে যেখানে আছে সেখানে কিন্তু সে বিভিন্ন মতো করে তাদের মতো করে কিন্তু সংস্কার প্রস্তাব উত্থাপন করছে। এখন এই যে একটা ১ মাসে যে কিছুই হয়নি এমন আমি বলবো না, আবার কিছু অপ্রিয় ঘটনা ঘটেছে, সেটি হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আমার কাছে মনে হয় যে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের কাজ, যেটি আবার জনগণের যে ম্যান্ডেট হিসেবে গণঅভ্যুত্থান হয়েছে, জনগণের ম্যান্ডেট হিসেবে এসে কিন্তু যে অপ্রিয় বিষয়গুলো যেন মানে আমরা পাশ কাটাতে পারি সেটা, এবং সংঘবদ্ধভাবে সেটা যৌক্তিকভাবে, সেটা আপনার কাউকে হেয় অপমান অসম্মান এবং কাউকে বঞ্চিত না করে, কারণ এটি ছিল আসলে অভ্যুত্থানের একটা বড় সুর। বৈষম্য রোধে স্থায়ী সমাধানের পথে আমরা এগুচ্ছি বলে মনে করেন কি?
এই পর্যায়ে এখন এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন, আসলে স্থায়ী সমাধান হবে কিনা। কারণ দেখুন, আরো অনেক সময় লাগবে নিশ্চয়ই। স্টেটের অ্যাপারেটাস তো নানামুখী, কাউকে সরিয়ে কাউকে আনাও কিন্তু আবার যে একবারে বৈষম্য বিরোধী পথটা বন্ধ হয়ে যাচ্ছে তা না। মূল জায়গাটা যে বৈষম্যের জায়গাগুলো কোথায় এবং কিভাবে বৈষম্য আমরা প্রতিনিয়তই পুনরুৎপাদন করছি, কিভাবে আমরা অসমতাকে নানা অ্যাপারেটাসের মধ্য দিয়ে টিকিয়ে রাখছি। এবং আমার কাছে মনে হয় যে বিশেষ করে একটা রাষ্ট্রের যে কিছু অ্যাপারেটাস আছে, রাষ্ট্রকে সক্রিয় রাখে, রাষ্ট্রকে কার্যকর রাখে, রাষ্ট্রকে একটা নিরপেক্ষতার দিকে নিয়ে যায়, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, বিচার বিভাগীয় বিষয়গুলো, আইন আদালত, সংবিধান, এই বিষয়গুলো যখন আমরা একবারে নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করার মতো অবস্থা নিয়ে যেতে পারবো, সে সময় কিন্তু সত্যিকার অর্থে কিন্তু বৈষম্য দূর হবে। কিন্তু আপনার কাউকে বাদ দিয়ে কাউকে বসে, ব্যক্তি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ না। আমরা বারবার বিভিন্ন আপনার গণমাধ্যমে বলছি, যতই আপনি নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশন হিসেবে বসান, কিন্তু নির্বাচন কমিশনকে যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে না দেন, কোনো লাভ কিন্তু হবে না। শুধু এখানে ব্যক্তির চেয়ে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি একটু হামজা মাহবুব, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাদের আন্দোলন, ছাত্রদের থেকে আসলে আন্দোলনের উৎপত্তি, পরে জনতাও মাঠে নামে, অনেক রক্তস্নাত একটি বিপ্লবের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে বহু মানুষ মারা গেছেন এই আন্দোলনে। সে আন্দোলনের 1 বছর, অভ্যুত্থানের 1 বছর হলো। মাস স্বপ্নের পথে, ছাত্র জনতার স্বপ্ন বা বাংলাদেশ বিনির্মাণের পথে আসলে কত দূরে এগোচ্ছি আমরা? আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে স্বাধীন বাংলাদেশ 2.0 যেটা আমরা বলছি, মানে আমরা আসলেই স্বাধীন বলছি এই অর্থে, কারণ গত 17 বছর ফ্যাসিস্টের সময়ে, ম্যাম আমার সাথে একমত পোষণ করবেন এ বিষয়ে, আমরা একরকম পরাধীন ছিলাম বলা চলে। আমাদের প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা জায়গা পরাধীন ছিল। গণমাধ্যম থেকে শুরু করে শিক্ষা, বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন, এবং একদম প্রান্তিক পর্যায়ের একজন মানুষ যে একটা ছোট ব্যবসা করে খায় বা কৃষি কাজ করে, সে পর্যন্ত কোনো কথা বলতে পারতো না। তার পেটে ভাত নাই, তার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার সন্তানের স্কুলের খরচ বেশি, এজন্য সে সন্তানকে পড়াতে পারছে না, কিন্তু সে কোনো কিছুই বলতে পারছে না, তার কিছু করার নাই, কিছু বলার নাই, একদম পরাধীনতার মধ্যে বসবাস করছিল। সেখান থেকে আমরা স্বাধীনতা পেয়েছি 5 আগস্ট, যেটাকে আমরা 36 জুলাই বলি। তারপর এই আজকে 6 তারিখ, এবং এই স্বাধীনতার, আমাদের যে নতুন স্বাধীনতা, এই স্বাধীনতার 1 মাস পূর্ণ হলো গতকাল। এর মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চেষ্টা করেছে যতটা সম্ভব ছাত্র জনতাকে, যাদেরকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনটা পরিচালিত করেছিল, এই আন্দোলনটা পরিচালিত হয়েছিল যাদের মাধ্যমে, তাদেরকে অর্গানাইজ করে তাদের মাধ্যমে দেশকে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে। ম্যাম যেটা বলছিলেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে নানান ধরনের ঘটনা ঘটে থাকে, একটা মাছরান্নায় পরিস্থিতি বিরাজ করে। আপনি জানেন যে 5 তারিখের পর থেকে আমাদের কয়েকদিন আমাদের সরকার ফর্ম করতেও দেরি হয়েছিল। ওই সময়টাতে বেশ কিছু এমন ঘটনা ঘটেছিল যেগুলো আকাঙ্ক্ষিত ছিল না, কিন্তু তারপরেই আস্তে আস্তে বিষয়গুলো মিনিমাইজ হতে থাকে, এবং সরকারিভাবে বা আমরা আমাদের মাধ্যমে চেষ্টা করেছি জনমত গঠনের মাধ্যমে বা যে কোনোভাবেই হোক আমরা চেষ্টা করেছি ব্যাপারগুলো রিডিউস করে আনার জন্য। এবং ভবিষ্যতে আমরা এমন একটা বাংলাদেশ দেশবাসীকে উপহার দিতে চাই, বিশেষ করে ছাত্র জনতার কথাই যখন বারবার উঠে আসছে, এজন্য আমি তাদের প্রতিনিধি হিসেবে আমরা বলছি, আমরা এমন একটা বাংলাদেশ উপহার দিতে চাই যে বাংলাদেশ গত 53 বছর ধরে বাঙালি জাতি শুধু স্বপ্নই দেখেছে। আমরা শুধু স্বপ্নই দেখেছি এমন যে বাংলাদেশের, যেখানে কোনো অন্যায্যতা থাকবে না, কোনো ধরনের বৈষম্য থাকবে না, প্রত্যেকে প্রত্যেকের অধিকারের কথা বলতে পারবে, প্রত্যেকে প্রত্যেকের চাওয়া চাইতে পারবে, যেটা তারা এখনও চর্চা করছে। এটা যেন আরো স্পেসিফিক আসলে কোন কোন সংস্কারগুলো করতে চায় এই বাংলাদেশ বা এই সরকার, বিশেষ করে ছাত্ররা, ঠিক আছে, সেগুলো যদি আপনি একটু বলেন। ছাত্ররা সব পরিবর্তনের জায়গাতে ছাত্রদের অবদান থাকবে আমি আশা করি। আমি এটাই ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই যে ছাত্ররা যে কোনো ধরনের, সরকার যেখানেই পরিবর্তন চাবে আমরা সরকারকে সম্পূর্ণরূপে সহযোগিতা করতে রাজি আছি, এবং সরকার যদি এমন করে যে না এই জায়গাটা আমরা পারছি না, পরিবর্তন করতে চাচ্ছি না, সেখানে প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের বিরুদ্ধে যেতেও দুইবার চিন্তা করবে না, কারণ আমরা সবসময় জনগণের পক্ষে, জনতার পক্ষে কাজ করব,
এবং হচ্ছে সিস্টেমের প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আনার যে প্ল্যান, বিশেষ করে আমাদের তরুণদের মাথায় হচ্ছে সিস্টেম নিয়ে যে ক্ষোভ ছিল, ওই ক্ষোভের জায়গাটা আমরা এখন বহিঃপ্রকাশ করে আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো যে এই জায়গায় আমার হচ্ছে পরিবর্তন জরুরি, এবং ওই পরিবর্তনের জন্য আমরা হচ্ছে সিস্টেমকে প্রেশারাইজ করতে পারবো। জি, আমি আসবো আপনার কাছে। আমি একটু প্রশ্ন রাখতে চাই ডক্টর জুবাইদা নাসরিন আপনার কাছে, যে কোন কোন জায়গাগুলোতে স্পেসিফিক আসলে পরিবর্তন দরকার? আমরা যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছি, আমরা যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থানটি হয়েছে, এর উত্তরটি আমি নিতে চাই একটি বিরতি নিয়ে। প্রিয় দর্শক, দেশ সন্ধানে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর জুবাইদা নাসরিন আপনার কাছে একটু আসতে চাই যে আসলে কল্যাণমূলক রাষ্ট্র বলতে আমরা যা বুঝি, সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমূল পরিবর্তনটা দরকার? দেখুন, কল্যাণমূলক রাষ্ট্রের যে আপনার মডেল আর কি, যেটা ইউরোপে এক ধরনের, সাবেক সোভিয়েত ইউনিয়নে এক ধরনের ছিল, যে একটা মানুষের যে এন্টাইটেলমেন্ট, যেটাকে আমরা বলছি যে একেবারে অধিকার, সেটা বিনামূল্যে, যেমন স্বাস্থ্যখাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশে। মানে যে স্বাস্থ্যখাতে দুর্নীতি বারবার আলোচনায় এসছে, বারবার যে অ্যাক্সেস টু মেডিকেল সার্ভিসেস, যে আপনার মানুষ হাসপাতালে কেন আপনার মেঝেতে থাকতে হবে, তা ঢুকতে পারছে না, টিকিট করতে পারছে না, এটা একটা চক্র, সবসময় একটা সিন্ডিকেট করে রাখে। ডাক্তার একটা সিন্ডিকেট থাকে, নার্সদের পুরো মেডিসিন, আপনার পুরো রকম সার্ভিস। এই যে একটা দলীয় লেজুর ভিত্তি, এই সিন্ডিকেটটা কিন্তু ইচ্ছাকৃতভাবে যে করছে তাই না, দলের একটা সিন্ডিকেট থাকে, যে দল ক্ষমতা থাকছে সেই দলে ডাক্তারদের সাথে বলছে। তারপর আপনার বিএনপিপন্থী ডাক্তারদের একটা আপনার সংগঠন আছে, তারা ছিল করতে, কর্মচারীদের। তো এই যে দলীয় লেজুর ভিত্তিক সংগঠন যখন জোরালো হয়ে যায়, শুধুমাত্র দলীয় আপনার একটা নেতা নেত্রী বা তাদের স্বার্থই দেখে, তখন তো সাধারণ মানুষ সেই সার্ভিস থেকে বঞ্চিত হয়। এবং বিশেষ করে আমাদের এখানে তো নানা আপনি কি চান ম্যাডাম? আসলে আমাদের তো সময় একেবারেই কম, আমরা একটা দেরিতে হলো শুরু প্রথম করেছি। যে সংস্কারগুলো আমাদের করতে হবে, একটা হলো যে স্বাস্থ্যখাতের সংস্কার মধ্যে দুর্নীতি একটা গুরুত্বপূর্ণ। মানুষের কাছে সেবা এবং মেডিসিন সুলভলভ্য এবং বিনা পয়সায় স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার দরকার হলে যেভাবে কার্ড দিয়ে, এবং যার আয় সঙ্গতি সবচেয়ে কম তাকে সবচেয়ে প্রথম সার্ভিসটা ম্যাডাম, দিয়ে। যে রাজনীতিকরা আসলে দেশ চালান এবং দেশ চালাবেন, রাজনীতিতে কেমন পরিবর্তন চান আপনি? যদি 1 মিনিট শেষ আচ্ছা, করেন। দুই হলো আইন শৃঙ্খলা বাহিনীকে একেবারে কাজে ফিরিয়ে আনতে হবে, নিরপেক্ষভাবে তারা স্বাধীনভাবে যেন কাজ করতে পারে সেই জায়গাটায়। এবং রাজনীতিতে আমি মনে করি রাজনীতিতে একটা বড় ধরনের কিন্তু দলীয় প্রধানের নেতৃত্ব, কর্তৃত্ব, আধিপত্য থাকে। রাজনীতিতেও কিন্তু স্বাধীন এবং মত প্রকাশের স্বাধীনতা রাখতে হবে, স্বাধীনতা থাকতে হবে রাজনীতির দলগুলোকে, এবং তারা যেন জনগণের স্বার্থটাকে সামনে নিয়ে আসে। এবং বারবার যে জনগণ বঞ্চিত হচ্ছে রাজনীতিবিদদের কাছে, এই জায়গাটা আমরা কোনো দেখতে চাই না। এবং নির্বাচন কমিশনকে একেবারে মত প্রকাশের স্বাধীনতা, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে জায়গায় নিয়ে আসতে হবে। আইন আদালত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারোর বিরুদ্ধে যেন রাজনীতির কারণে হেনস্থা এবং তাকে গ্রেফতার, দুর্নীতি মানে বিনা অপরাধে মামলা এগুলো দিয়ে তাকে হয়রানি না করা হয়। আমি মনে করি আইন আদালতকে এবং বিচার ব্যবস্থাকে সবচেয়ে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার জায়গাটাই আসলে আমার মনে এই মুহূর্তে সবচেয়ে বেশি আপনার সংস্কারের জায়গা। অসংখ্য ধন্যবাদ। হামজা মাহমুদ, আপনার কাছে আমি 1 মিনিট হয়তো সময় পাবো, আপনি শেষ কথা কি বলবেন আপনার মতো করে যদি বলেন? আমি তাহলে ম্যামের কথা রেজ ধরেই বলি। স্বাস্থ্য খাতের কথা ম্যাম বলেছেন, সেটার সাথে আমি আরেকটু যোগ করি। সেটা হচ্ছে প্রতি বছর আমরা দেখি যে প্রত্যেক বছর আমাদের প্রত্যেক বাজেটে একটা বড় অংশ স্বাস্থ্য খাতে যায়, কিন্তু আমাদের স্বাস্থ্য খাত সেভাবে উন্নত হচ্ছে না। স্বাস্থ্য খাত সেভাবে উন্নত হচ্ছে না, এবং মানুষজনের একটু কিছু হলে মানুষ চলে যায় কলকাতায় বা চেন্নাই, অথবা যাদের আরও বেশি টাকা পয়সা আছে তারা ইউরোপে। এই কাজটা, অথচ এই চিকিৎসাগুলো আমাদের যে বাজেট হচ্ছে, এই বাজেট প্রতিনিয়ত কাজে লাগালে যদি এখানে দুর্নীতি না হইতো, সিন্ডিকেটের আলাপ তো পরে, আগে তো দুর্নীতি কমাইতে হবে এখান থেকে। প্রশাসনিক যে দুর্নীতি, এই দুর্নীতিগুলো যদি না হইতো এবং রাজনৈতিক দুর্নীতিগুলো যদি না হইতো, তাহলে আমাদের স্বাস্থ্য খাত আরও অনেক দূরে এগিয়ে যাইতো, আমাদের ইন্ডিয়ায় বা সিঙ্গাপুরে দৌড়াইতে হতো না। বাকি রয়েছে আর আরেকটা বলতে চাই, সেটা হচ্ছে শিক্ষা খাত। শিক্ষা খাতের আমূল পরিবর্তন জরুরি। শিক্ষার সর্বদিকে, পাঠ্যপুস্তক থেকে শুরু করে, কারিকুলাম থেকে শুরু করে সব দিকেই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি এই সরকার হচ্ছে 1 বছর থাকুক, 2 বছর থাকুক বা যতদিনই থাকুক, এই সরকারের অন্তত এটা করা উচিত যে এই যে উন্নয়ন বা আমাদের যে চাওয়া, আমাদের যা আমরা পেতে চাই, এই ব্যাপারগুলো অন্তত শুরু করে দিয়ে যাওয়া এই সরকারের উচিত। সরকার হয়তো পুরো সময় পাবে না কাজটা শেষ করার, কিন্তু সরকারের উচিত এই কাজগুলো শুরু করে দিয়ে যাওয়া, যাতে এটা লিগ্যাসি ভবিষ্যতে থাকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জুবাইদা নাসরিন, হামজা মাহমুদ, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।